সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন, রেডিও তেহরানের এডিটর সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 15 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 4 দলীয় জোট সরকারের নির্যাতন তদন্তে কমিশন হচ্ছে। পুলিশ বাহিনীর দুরবস্থা সেনা হস্তক্ষেপ ডেকে আনতে পারে আইজিসির প্রতিবেদন। 2010 খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসহ সংশ্লিষ্ট সম্পত্তির ইজারা দলিল বাতিল। হামিম গ্রুপের পোশাক কারখানায় আগুনে প্রাণ গেল 22 শ্রমিকের। ডক্টর ইউনূসকে অপমান, মানুষ মেনে নেবে না মওদুদ। 2011 গুপ্ত হত্যা, আরও 5 জন নিখোঁজ। নির্ভুল তালিকা ছাড়াই মুক্তিযোদ্ধাদের তথ্য ভাণ্ডার। বাংলাদেশ ও ভারত যৌথভাবে পাটকলের যন্ত্রাংশ তৈরি করবে। 2012 স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায় থেকে নির্দেশনায় দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ কঠোর গোপনীয়তায় ছাড়া পেলেন। সরকার পরিবর্তন হলেই বেড়ে যায় মুক্তিযোদ্ধার সংখ্যা। ঋণ পেতে বন্ধকি প্রবণতা বাড়ছে। 2013 জাতীয় সংসদ নির্বাচন, 151 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত, নির্বাচনী কলঙ্কের নতুন ইতিহাস। এনবিআর এর সার্ভার ডাটা সফটের বিরুদ্ধে তথ্য সরানোর অভিযোগ। 2014 নানা অনিয়মের পরও বেক্সিমকো গ্রুপের জন্য ব্যাংকের বিশেষ সুবিধা। জনতা ব্যাংক থেকে 60 লাখ টাকা চুরি। 2015 নিরাপত্তার কারণ দেখিয়ে সব যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দেওয়ার পর 24 ঘণ্টায় সিদ্ধান্ত বদল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরও অবনতি। 2016 গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুনের ঘটনায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ। হোলি আর্টিজান হামলা, নিখোঁজ নিয়ে নতুন শঙ্কা। 2017 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের উৎস ছাপাখানা। বিআরটিএ মালিকদের পক্ষে 15 বছরের পুরনো অটোরিকশার মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ। 2018 একাদশ সংসদ নির্বাচনের প্রচার ঘিরে রাজনৈতিক প্রতিপক্ষের হামলা, সংঘর্ষ অব্যাহত। স্ব আরোপিত নিয়ন্ত্রণে সাংবাদিকরা, রয়টার্সের প্রতিবেদন। 2019 ঢাকা স্টক সিং ফর সেকেন্ড উইক অন প্যানিক সেলিং। অল্প সময় ব্যাংক থেকে সরকারের এত বেশি ধার নেওয়ার ঘটনা এবারই প্রথম। বিচারকদের শাসন কাজে অন্তর্ভুক্তি সমীচীন নয়, মুক্ত আলোচনায় বক্তারা। 2020 PCJSS activist killed in exchange of fire with security forces. রাজনীতির ছায়ায় কুষ্টিয়ার অলিগলিতে কিশোর অপরাধ। 2021 আওয়ামী লীগ অলওয়েজ ব্লেম থার্ড পার্টি ফর ইউএস স্যাংশনস। 2022 মির্জা ফখরুলের বিরুদ্ধে 10 বছরে 92 মামলা। ডিজিটাল নিরাপত্তা আইন, নিরাপত্তার সঙ্গে সম্পর্ক কম, উদ্দেশ্য হয়রানি, অভিমত বিশিষ্টজনদের। প্রথম ধাপের কোনো প্রকল্পই শেষ হয়নি, পথ হারাচ্ছে রেলের মহাপরিকল্পনা। 2023 আওয়ামী লীগ গিভস অ্যালিয়েন্স পার্টনার্স 7 সিট কিপস জাতীয় পার্টি ওয়েটিং। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 50 জন ক্যাডার পাঠাতে আওয়ামী লীগ নেতার নির্দেশ। বাংলাদেশে 50% মুঠোফোন ব্যবহারকারী অনলাইনে হয়রানির শিকার, টেলিনরের প্রতিবেদন। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, প্রত্যেক নির্বাচনের আগে শুরু হয় চক্রান্ত, এবারও শুরু হয়েছে।
অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। 2013 সালের একটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনতে চাই। জাতীয় সংসদ নির্বাচন, 151 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত, নির্বাচনী কলঙ্কের নতুন ইতিহাস। এই নির্বাচনের ফলে জনমনে আস্থাহীনতার যে ছাপ, তা জুলাই বিপ্লবে প্রতিফলিত হয়েছিল বলে কি আপনি মনে করেন? নিশ্চয়ই। এবং আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের এটি একটি অতীত চরিত্র। তারা যখনই ক্ষমতায় গেছে, গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে ক্ষমতায় গেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদকে লালন করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর যখন জনগণ তাদের উপর আস্থা রাখলো, তারা আমাদেরকে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল উপহার দিল। প্রথম ক্রসফায়ার করলো সিরাজ শিকদারকে, রক্ষী বাহিনী করে দ্বিমত জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করলো, মত প্রকাশের স্বাধীনতা, 4টি পত্রিকা বাদে সব বন্ধ করলো। 2013 থেকেই তো শুরু হলো আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল রাখা, এবং বিশ্বের কোথাও নেই বিনা প্রতিদ্বন্দ্বিতে 151 জন অধিকাংশ এবং সরকার গঠন করতে পারবে। তারপরে নির্বাচন, এবং জানেন যে ওই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য দল এবং বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলকে নির্যাতন করে আজকে যারা গণতন্ত্রের আমাদেরকে সবক দিচ্ছে আমাদের দেশের নাগরিকদের অধিকার নিয়ে, সেই ভারত তখন কিন্তু বিজেপিও ক্ষমতায় না, কংগ্রেস ইউপিএ, ওদের মোহাম্মদ এরশাদকে ধমক দিয়ে, এবং সে কোনো রাগঢাকও করলো না, আপনার মনে আছে ভাই, যে প্রকাশ্যে বললো যে হ্যাঁ আমি এরশাদকে বলেছি আপনি নির্বাচনে আসেন। এবং এই যে মানুষের ভোটাধিকার কেড়ে নিল, যার পরিপ্রেক্ষিতে আমরা 18 সালে আরেকটি রাতের নির্বাচন দেখলাম, এবং তারপরে 24-এর নির্বাচন, ওটি ছিল বাকশালের দ্বিতীয় জাতীয় সম্মেলন। আমি তুমি ডামি, শেখ পরিবার ডামি আর তার কিছু। জুলাই 36 আপনার যে চমৎকার শিরোনাম, সেটি তো অ্যাকচুয়ালি একদিনের ঘটনার বহিঃপ্রকাশ না। 15 বছর ধরে রাজনৈতিক নেতৃত্বরা যে পাতাতন তৈরি করেছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা বুক পেতে রক্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এইটারই একটা সামগ্রিক বিস্ফোরণ ঘটেছে 5 আগস্ট, যেটা বাধ্য করেছে বাংলাদেশের প্রজন্মকে রুখে দিতে বাধ্য করেছে, এবং এই বাংলাদেশী ইতিহাসের সবচেয়ে নির্মম শাসক। এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছরে শহীদ হয়েছিল 82 জন। শ্রীলঙ্কায় রাজা পাকসেদের সরাতে শহীদ হয়েছিল 9 জন। আর এখানে মাত্র 1.5 মাসে, আগের 15 বছরে গুম খুন, এটা তো রিপোর্ট এখন বের হচ্ছে, কিন্তু ওই শুধু 1.5 মাসে 2000-এর বেশি শহীদ, এত বড় বর্বরতা, এবং 30,000-এর বেশি আহত, চোখ নাই 400 জনের। আমার তো মনে হয় যদি আমরা ইতিহাস নিয়ে বসি, কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত 1.5 মাসের মধ্যে এত ক্যাজুয়ালিটি হয়নি, এত নৃশংস, এত বর্বর, এত ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনার ওই ফ্যাসিস্ট রেজিম। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অ্যাডভোকেট মামুন ভাই, 2019 সালের দৈনিক প্রথম আলোর একটি খবর, অল্প সময় ব্যাংক থেকে সরকারের এত বেশি ধার নেয়ার ঘটনা এবারই প্রথম। সরকারের ব্যাংক থেকে উচ্চমাত্রায় ঋণ নেয়া আর্থিক স্থিতিশীলতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল, বা দেশ তখন কিরকম সংকটে ছিল যে এ ধরনের ঋণ নিতে হয়েছিল সরকারকে? 2019 সালে যে ব্যাংক ঋণ নেওয়ার প্রশ্ন, এই ব্যাংকিং খাতেই তো বাংলাদেশের সবচেয়ে সর্বনষ্ট হয়েছে। এবং আমরা খুব সম্প্রতি যে শ্বেতপত্র কমিশন যে তাদের শ্বেতপত্র ঘোষণা করেছে, তাতে দেখেছি আমরা আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে প্রতি বছরে গড় পড়তা 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে, শুধুমাত্র পাচার। আর বিশাল অংশ দেশের ভেতরে থেকেছে। দুঃখজনক হচ্ছে যে এই সমস্ত যে অন্যায় অপরাধগুলো হয়েছে, এটা নিয়ে কাউকে কথা বলতে দেওয়া হয়নি, এবং এইটা নিয়ে যে যখন যারা যেভাবে হোক কথা বলতে চেয়েছে সামান্য পরিমাণে হলেও, তখন কিন্তু তার কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে, এবং তাকে জেল জুলুম, তার বিরুদ্ধে নানা রকমের হয়রানি, তার বিরুদ্ধে মামলা, হুমকি, এবং সাগররুনিকে তো খুন করে ফেলা হয়েছে, এবং সাগররুনির কোনো বিচারই হয়নি। সরকার কি পরিমাণ খারাপ অবস্থায় পড়লে যে এইরকম প্রতিনিয়ত তারা ব্যাংক থেকে ঋণ নিত, এবং এরকম দেখা গেছে, এরকম পত্রিকায় রিপোর্ট হয়েছে তখন, যে সরকারের ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে কোনো বিনিয়োগ দেওয়া যাচ্ছে না, ব্যাংকগুলো আর বিনিয়োগ দিতে পারছে না, সরকার সমস্ত টাকা, এবং বেশ কিছু ব্যাংক তো আর্থিক সংকটে পড়ে ভয়ঙ্কর আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের বেশ সিনিয়র পর্যায়ের অনেক কর্মকর্তা আমার সাথে খুব ঘনিষ্ঠ, যে তাদের মনোকষ্টটা পরিষ্কার করে বলতে পারে না, আকার ইঙ্গিতে বলে, এবং বুঝতে পারতাম যে কিভাবে দেশের অর্থনীতিটাকে, শুধু অর্থনীতিকে টোটাল দেশটাকে ধ্বংস করে দিয়েছে। অ্যাডভোকেট
মামুন ভাই, আপনার কাছ থেকে আবার একটু শুনতে চাই। 2020 সালের একটি খবরের শিরোনাম, রাজনীতির ছায়ায় কুষ্টিয়ার অলিগলিতে কিশোর অপরাধ। কিশোরদেরকে কেন রাজনীতিতে ব্যবহার করা হতো? আসলে এই প্রবণতা তো কিন্তু আমরা লাস্ট 10 ইয়ার্সে সবচেয়ে বেশি দেখেছি। শেখ হাসিনা বা আওয়ামী ফ্যাসিস্টদের তো কোনো দেশপ্রেম ছিল না। তারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, বেগমপাড়া, ভারত সহ বহু জায়গায়, ইংল্যান্ডে। যখন ছাত্র মানে হেলমেট লীগ যাদের বলে, যুবলীগের গুন্ডা বাহিনী, এগুলো দিয়েও যখন এরাও যখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাচ্ছে, দলের নেতাদের কথা শুনছে না, সব তাদের নির্দেশ অনুযায়ী করছে না, তখন আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেই কিশোরদেরকে, কিশোররা জানেন খুব সেন্সিটিভ, স্পর্শকাতর, তাদেরকে অর্থ, বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে কিশোর গ্যাং তৈরি করানো, কিশোরদেরকে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা করা, অর্থাৎ মানে যাতে কোনো প্রজন্ম না গড়ে ওঠে যে শেখ হাসিনার শাসনকে প্রশ্ন করতে পারে। যে প্রজন্মটি তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলো, বাংলাদেশের ইতিহাসে, বাঙালির ইতিহাসে এই উপমহাদেশের দ্বিতীয় লেডি লক্ষণ সেন যে রাষ্ট্র ক্ষমতা থেকে পালিয়ে গেল, সেটা কিন্তু শেখ হাসিনার হাতের প্রজন্মই। এই শেখ হাসিনার পাঠ্যপুস্তক, এই শেখ মুজিবকে নবীর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, শুধু শেখ মুজিবই সব করেছে আর উনি আর কেউ নেই, ইভেন আওয়ামী লীগের অন্য নেতারাও নাই। এই যে ভুল, মিথ্যা, বেসাতির প্রজন্ম, মুক্তিযুদ্ধের বীরদেরকে অপমান করা, জিয়াউর রহমান সহ ইভেন তাজউদ্দিনকে ইতিহাস থেকে মুছে দেওয়া, সব কিছু করেও কিন্তু পার হলো না। ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। শেষে সেই আপনার আমাদের এই ছেলে মেয়েদের বিরচিত সংগ্রাম এবং তার সঙ্গে সকল রাজনৈতিক দলের যে একটি ঐক্যবদ্ধ বাঙালির জাগরণ, বাংলাদেশের মানুষদের জাগরণ, ধর্ম বর্ণ নির্বিশেষে, উদার রাজনৈতিক দল, গণতান্ত্রিক, ইসলামপন্থী, বামপন্থী, ডানপন্থী, সবাই মিলে পাহাড় থেকে সমতল সবাই একদম চমৎকার বলেছেন, পাহাড় থেকে সমতল, অর্থাৎ পুরো বাংলাদেশ বলছে না, তোমার এই ফ্যাসিবাদী শাসন আমার কণ্ঠ রুদ্ধ করে আমাকে দাস বানিয়ে রাখার যে প্রয়াস, সেটা আমরা আর মানব না। যে কারণে শেখ হাসিনাকে পালাতে হলো। পৃথিবীর ইতিহাসে এরকম পালানো নাই। প্রধানমন্ত্রী পালানো, মন্ত্রিসভা, 300 এমপি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এমনকি মসজিদের খতিব, এতটাই গণধিকৃত শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের। তার মানে এদেশের কোন মসজিদের ইমামও সৎ ছিলেন না? না, ইমামদেরকে তো তারা, আপনি এটা কোনোদিন শুনেছেন? ইমামদেরকে আগের দিন ব্রিফ করা হতো, তুমি কি খুতবা পাঠ করবে। অর্থাৎ হিটলারকেও ফেল করে দিয়েছে। এতটা বর্বর ফ্যাসিস্ট, এটা আমাদের এক ফোঁটা ভুললে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাসিস্টদের ক্ষমতা থেকে সরাতে আমাদের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে। শেষ ভাই, আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই। 2018 সালের একটি সংবাদ, স্ব আরোপিত নিয়ন্ত্রণের সাংবাদিকরা, রয়টার্সের প্রতিবেদন যেটি প্রকাশ করে প্রথম আলো। সাংবাদিকদের স্ব আরোপিত নিয়ন্ত্রণ ব্যাপারটি কেমন? আপনি তো বহু বছর ধরে এই পেশায় আছেন। স্ব আরোপিত এবং আরোপিতের মধ্যে পার্থক্য কি? আরোপিত হচ্ছে যে যখন কোনো অথরিটি, অর্থাৎ উপর থেকে কেউ কিছু চাপিয়ে দেয়, সেটা হচ্ছে আরোপ করা। উপর মানে আমি আছি, আমার বস বা অথরিটি, তারা চাপিয়ে দিচ্ছে যে এটা না, এটা করো, দ্যাট ইজ আরোপিত। আর যখন আমি নিজেই সেট করে নিচ্ছি যে আমি কোনটা করব, কোনটা করতে পারবো না, অর্থাৎ আমার ভেতর থেকে আমি সেলফ সেন্সরশিপ, যেটা আমি ঠিক করে নিলাম যে এটা বলা উচিত হবে না, এটা বলা উচিত হবে, এটা বলবো, এটা বলবো না, এটা বললে আমার বিপদ আছে, এটা বললে বিপদ নেই, অতএব আমি সেই সাইডে থাকি, সেই পজিশনে থাকি। এই যে চিন্তাটা, এই যে চেতনাটা ভেতরে কাজ করে, এটার পেছনে অনেক বড় ব্যাকগ্রাউন্ড থাকে। বড় ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই সিম্পলি নির্যাতন, আর কিছু না। যখন একটি দেশের সরকার হয় ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী চেতনা, ফ্যাসিবাদী চিন্তা নিয়ে যখন দেশ পরিচালনা করে, তখন মানুষের, আমরা সাংবাদিকরা যখন আমাদের মত প্রকাশের কথা চিন্তা করেছি, লিখতে গিয়েছি, কোনো কথা বলতে গিয়েছি, তখন আমরা চিন্তা করেছি এটা বলা ঠিক হবে না, এটা চেপে যায়। ঠিক একইভাবে সারা দেশের সব সেকশনের মানুষ চেপে গিয়েছে, অর্থাৎ চেপে যায়। এই যে চেপে যাওয়ার প্রবণতা, এই প্রবণতা শুধুমাত্র শক্তি দিয়ে, বল প্রয়োগের মাধ্যমে এই অবস্থা তৈরি করা হয়েছিল এবং ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। সেই ভয়ের সংস্কৃতির কিভাবে তৈরি হয়েছে? জেল, জুলুম, মামলা, মোকদ্দমা, হয়রানি, গুম, খুন, নির্যাতন, কি না হয়েছে, সব হয়েছে। মাহমুদুর রহমান সর্বপ্রথম ফ্যাসিবাদের ডাক প্রসঙ্গে তিনি হেডলাইন করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষকে প্রথম ফ্যাসিবাদকে একেবারে হাতে কলমে ধরে চিনিয়ে দিয়েছিলেন, উনি সামনে এনেছিলেন। তো এই ফ্যাসিবাদী চরিত্র নিয়ে যখন সরকার
দেশ পরিচালনা করে, তখন আর কোনো মানুষের পক্ষে স্বাধীনভাবে মত প্রকাশ করার কোনো অবস্থা থাকে না। সাংবাদিকতার তো এক ধরনের থিওরি আছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এক ধরনের সাংবাদিকতা তো এটাই যে এস্টাবলিশমেন্টকে কোশ্চেন করা, করে তাকে পথ দেখিয়ে দেবে, এবং এটাই সাংবাদিকতা। এইটার কোনো উপায় ছিল না। যারা আমরা এটা করতে চেয়েছি তাদের তো উপায় ছিল না। যারা সরকারের পক্ষে কাজ করেছে তাদের পক্ষেও সামান্যতম কথা বলারও সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলো হতো সেখানে কি হতো, বাংলাদেশের সিনিয়র মোস্ট সাংবাদিকরা, বয়সে সিনিয়র, তারা আসলে বয়সে হয়তো সাংবাদিকতায় অনেকে সিনিয়র ছিলেন, তারা কি বলতেন, কি করতেন বলেন? সেখানে কি হতো? কারোর পক্ষে কোনো কথা বলার কোনো স্কোপ ছিল না। শুধু প্রধানমন্ত্রীকে কিভাবে খুশি করা যায়, এই সন্তুষ্ট করার যে চেতনা, এই সন্তুষ্ট করার চেতনা শুধুমাত্র তখন আমাদের সাধারণ সাংবাদিকদের না, সরকারের পক্ষে যারা কথা বলছে, কাজ করছে মাঠে ময়দানে, তাদের ভেতরেও কিন্তু এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সরকারের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সুযোগ ছিল না, এরকম পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কাছ থেকে আরেকটি শুনি। 2012 সালের একটি খবরের সংবাদের শিরোনাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায় থেকে নির্দেশনায় দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ কঠোর গোপনীয়তায় ছাড়া পেলেন। আমরা দেখেছি যে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং একজন সাবেক সেনাপ্রধানের ভাই, তিনিও এরকম শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন, তাকেও রাষ্ট্রপতি মাফ করে দিয়ে ক্ষমা। এই যে রাষ্ট্রপতির মহান হয়ে যাওয়া এবং এই যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়া, এটি রাষ্ট্রের জন্য কতটা ঝুঁকি নিয়ে এসেছিল, এবং এটি কেন আসলে সরকার এই ক্ষমা পাওয়ার জন্য এক ধরনের পথ সৃষ্টি করত? সাবেক সেনাপ্রধান এবং তার 4 ভাই যে সন্ত্রাসী কার্যক্রম সবাই জানে, এবং শেখ হাসিনা নিজেই বলেছে যে এরাই তো আমাকে বাঁচিয়ে রেখেছিল। এই পুরো জিনিসটি ছিল শেখ হাসিনার, তুমি আমার দল করবা অথবা আমার অনুগত হবা, তুমি জীবনে সব পাবা। তুমি আমার অনুগত হবা না, ভিন্ন মত তো দূরের কথা, ধরেন আওয়ামী লীগও বাদ দেন, শেখ পরিবারের অনুগত হবা না, তোমার এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। তো এই যে শেখ হাসিনার, এই যে আপনাকে মনে রাখতে হবে যে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো কি। একটা হচ্ছে একটা অহৈতুক একটা কাল্ট ফিগার তৈরি করা, যেটা শেখ মুজিবুর রহমানের যেটুকু প্রাপ্য ছিল তার থেকে বাদ দিয়ে তাকে একেবারে আসমানে তুলে দেওয়া। আরেকটা হচ্ছে তারপরের ব্যক্তিত্বকে, আমি শেখ হাসিনা, আমি সব সমাধান পারবো। না, আমার একটা খুব মনে হচ্ছিল সে যখন দিল্লিতে গিয়ে ইংল্যান্ড আমেরিকা কোথাও আশ্রয় পেল না, যে আপনার ঢাকার রাস্তায় মাঝে মাঝে ওরা স্লোগান লিখতো না, যে কি শেখ হাসিনার চিন্তাধারা বিশ্বকে আজ দিচ্ছে নারা, অনেক দালালি করে লিখতো না, তো কি আশ্রয় দিল না, এমনকি কাতাররা পর্যন্ত নারা দিল না, না কোনো নারা তো দূরে কথা, আশ্রয় দিল না। তো ফ্যাসিবাদের এগুলো বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে মিডিয়াকে অনুগত করা, আরেকটা বিচার বিভাগকে অনুগত করা। 3রা আগস্টে কিন্তু মুজিব পরিবারের সবাইকে সে পার করে দিয়েছে, দিয়ে সে 5 তারিখ পর্যন্ত ছিল। যদি গণহত্যা করে আরো থাকতে পারি, গণহত্যা তো চলছিল, মানে ব্যাপক গণহত্যা, তখন আবার তোমরা এসে লুটপাট করো, যে কারণে একটা শেখ পরিবারের কেউ কিন্তু নাই। 3 তারিখই সব চলে গেছে, আর ওনার ভরসা যে ওনার প্রভু ভারত আশ্রয় দেবে, সেইটাই হয়েছে। কাজেই আপনি এই যে এগুলো সবই করেছে সে, এখন আমাদের করণীয় হচ্ছে শেখ হাসিনার এই কর্মকাণ্ড যাতে জাতি ভুলে না যায়, আর আমরা যাতে নতুন একটি বাংলাদেশ গড়তে পারি, সমস্ত রাজনৈতিক দলগুলো সমন্বয়, এটি হচ্ছে আমাদের করণীয়। সিরাজ ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে মামুন ভাই একটি কথা বললেন যে আসলে একটি দল বা একটি সরকার যখন ফ্যাসিস্ট হয়ে যায়, মানুষের সাথে তার কিন্তু আর সম্পর্ক থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, এবং একটি কাল্ট বানিয়ে ফেলা হয়, এবং তারপরে তিনি, এরপরে আর কেউ না, জনগণ থাকে না। তাহলে শেখ হাসিনা গণতন্ত্রের বুলি আওড়াতেন কেন? গণতন্ত্রের বুলি আওড়াতেন এই কারণে যে তিনি যে ফ্যাসিস্ট হয়ে গেছেন, এবং বহির্বিশ্বে যে একটা অবস্থান তো ধরে রাখতে হয়, এই কারণে গণতন্ত্রের বুলি আওড়াতেন। কিন্তু বহির্বিশ্ব কি বুঝতো না? যারা উন্নয়ন সহযোগী ছিল তাদেরকে তিনি কিভাবে ম্যানেজ করতেন তখন? আসলে বহির্বিশ্ব সবই বুঝতো, না বোঝার কোনো কারণ নেই। আপনি দেখবেন যে আমেরিকায় যে 2 দফা ডেমোক্রেসি যে সামিট হয়েছে, ডেমোক্রেটিক সামিট, এই সামিটে কিন্তু একবারও বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ বা শেখ হাসিনা বা তার সরকারের কেউ আমন্ত্রণ পায়নি, ইনভাইটেড হয়নি। তো এটা তো পরিষ্কার, এই কথা দিয়ে পরিষ্কার যে বহির্বিশ্ব বুঝতো, কিন্তু ম্যানেজ করতো কিভাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যানেজ করতো যেভাবে, সেটা হচ্ছে ভারত তোমার কি প্রয়োজন, কি চাই দিয়ে দাও, আমেরিকা কি চাই দিয়ে দাও, চীন কি চাই দিয়ে দাও, ইউরোপীয় ইউনিয়ন কি চাই দিয়ে দাও,
আরব বিশ্ব কি চাই, দিয়ে দাও। যে যা চাইবে দিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল? আমাদের অর্থনীতি তো অত উন্নত অর্থনীতি, আমাদের অর্থনীতি উন্নত না বলেই তো আজকের এই অবস্থা। এবং এই যে টাকা পাচার, এই যে ব্যাংকগুলো একদম দেউলিয়া হয়ে যাওয়া, সারা দেশের অর্থনীতি এত ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়া, ধসে পড়া, এগুলোই তো হয়েছে এইভাবে। জি। তো এই যে দিয়ে দেওয়ার যে তিনি নীতি নিয়েছিলেন বা কালচার গড়ে তুলেছিলেন, এভাবে ম্যানেজ করতো, কিন্তু এটা কোনো ডিপ্লোমেসি ছিল না। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে নতুন এক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে পালন করছে, এবং বাংলাদেশের মানুষও এক ধরনের স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের শান্তি ফিরে আসবে। এর মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ নানানভাবে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছে। এসব কাটিয়ে উঠবার জন্য এবং সবকিছু মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবার জন্য এই সরকারকে আপনার কি পরামর্শ এবং আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে? প্রথম প্রত্যাশা সেটা হচ্ছে যে এই সরকার কিন্তু বলেছে যে সংস্কার হবে। সংস্কার কোথায় কোথায় করতে হবে এটা সরকারের কাছে এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এই সংস্কারগুলো দ্রুত করার চেষ্টা করুক, এটা সর্বপ্রথম আমার প্রত্যাশা। এবং এই সংস্কার যদি না করতে পারে তাহলে দারুণভাবে পুরো জাতি হতাশাগ্রস্ত হবে, আঘাত পাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। এইটা যাতে না হয়, এই হতাশা যাতে সৃষ্টি না হয়, সেটার দিকে সরকারের বিশেষভাবে যত্নবান হওয়া উচিত। সামাজিক মাধ্যমগুলোতে একটা ভিডিও পোস্ট হয়েছে, খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে কলকাতার হোটেলগুলো বন্ধ, কলকাতার রাস্তা, যে রাস্তায় বাংলাদেশি মানুষের ভিড় থাকতো, সে রাস্তায় জনশূন্য, মার্কেটগুলো ফাঁকা, তাদের ব্যবসা বাণিজ্য মন্দা। এটা কলকাতার মানুষরা বলছে, কলকাতার সাংবাদিকরা কলকাতার লোকজনকে জিজ্ঞেস করছে, তারা বলছে, আমাদের কথা না। তার মানে কি, আমরা যখন এইভাবে শক্ত অবস্থা নেব তখন ওরা বাধ্য হবে আমাদের সাথে সাধারণ সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে কূটনৈতিক সম্পর্ক থাকার দরকার সেটাই করবে। তারা যে ধরনের ষড়যন্ত্র করবে, আমরা যদি তার মোকাবেলায় শক্ত না হই তাহলে আমরা ভুল করব। তার মানে যৌক্তিক জায়গায় আসলে বাংলাদেশ একেবারে চোখে চোখ রেখে যে কূটনৈতিক সম্পর্ক, সেটি অবশ্যই, এবং সেই সম্পর্কটা হতে হবে ডেফিনেটলি সম্মানজনক সম্পর্ক, সম্মানজনক। জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম। অ্যাডভোকেট মামুন মাহবুব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনার কোনো পরামর্শ বা কোনো প্রত্যাশা আছে কিনা? রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু অত্যন্ত সেন্সের পরিচয় দিচ্ছে। আমি আশা করব, এবং এই আন্দোলনের রাজনৈতিক দলগুলো ন্যাচারালি সবাই ছিল এক কাতারে। আমি মনে করব যে একটা পলিটিক্যাল অ্যাডভাইজার্স কাউন্সিল করা, যারা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন, এবং যে সংস্কারই করুক না কেন, দিনের শেষে তো আমাদের সবার আকাঙ্ক্ষা যে একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশ চালাবে, গণতান্ত্রিক। তো সুতরাং সংস্কারে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে, সমাজের শ্রেণী পেশা সবাইকে নিয়ে, অর্থাৎ একটি সংযুক্ত চিন্তা ভাবনা থেকে চলতে হবে, মানে জাতিগত ঐক্য, এবং ঐক্যের কোনো বিকল্প নেই। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, ধন্যবাদ সাংবাদিক সিরাজুল ইসলাম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।